আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি সুপার স্পেশাল এমসিকিউ সলভিং ক্লাসে আজকে আমরা আইসিটির প্রথম পত্রের স্পেশাল 6 নাম্বার লেকচার উপস্থিত। আজকে স্পেশাল এই 6 নাম্বার লেকচারে আমরা আলোচনা করব আমাদের পরবর্তী স্পেশাল এমসিকিউ সলভিং নিয়ে। তো চলো আমরা ক্লাসটা স্টার্ট করি। তো আমরা গত ক্লাসে মোটামুটি অনেকগুলো সলভ করেছিলাম। আমাদের টপিকটা ছিল বায়োমেট্রিক্স ও বায়ো ইনফরমেটিক্স, এই টপিক আলোচনা ছিল। তো আজকে আমরা এরপর থেকে বাকিগুলো প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো চলো আমরা দেখি পরবর্তী যে স্পেশাল প্রবলেম আছে সেটা কি। প্রথমত হচ্ছে চট্টগ্রাম বোর্ড 23 সালে আসা প্রশ্ন বলতেছে এখানে কোনটি বায়ো ইনফরমেটিক্সের উপাদান নয়? বায়ো ইনফরমেটিক্সের উপাদান নয়। রসায়ন, ডাটাবেস, প্রোগ্রাম, গণিত, পরিসংখ্যান। রসায়ন। এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। রসায়ন, কারণ আমরা জানি বায়ো ইনফরমেটিক্সের মধ্যে কি হয় না, রসায়ন নিয়ে কোনো কাজ করা হয় না। থ্যাংক ইউ, খুশ হলাম। আচ্ছা, শুভ নাকি এসেছিও? হ্যাঁ, শুভ জয়েন করছো, খুশ হলাম। থ্যাংক ইউ শুভ, আজকে তুমি নতুন, সামান্ত নতুন, খুশ হলাম জয়েন করছো, নিয়মিত জয়েন করবা। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন। হ্যাঁ, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বরিশাল বোর্ড 23 সালে আসা প্রোটিনের সিকোয়েন্স তৈরির প্রযুক্তি কোনটি? প্রোটিনের সিকোয়েন্স তৈরি করে বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স। আচ্ছা, প্রোটিনের সিকোয়েন্স তৈরির প্রযুক্তি, এটা হচ্ছে খ বায়ো ইনফরমেটিক্স। আমি নতুন ভাইয়া, হ্যাঁ সিএম নতুন বলছো, থ্যাংক ইউ সো মাচ, খুশ হলাম। আচ্ছা, সিএম SMS দিন বলছো, তাহলে বুঝবো। আসলে এখানে প্রোটিনের সিকোয়েন্স তৈরি, প্রোটিনের এক চেঞ্জ তৈরি, নতুনভাবে প্রোটিনটার চেঞ্জ তৈরি করা হয়। আমরা কিন্তু পড়ছিলাম নমুনা তৈরি করে, স্ট্রাকচার তৈরি করে, এগুলো কোনটার মধ্যে পড়ে? এগুলো আসলে আমাদের পড়ে বায়ো ইনফরমেটিক্সের মধ্যে। বায়োমেট্রিক্স না, বায়োমেট্রিক্স হচ্ছে জীবের কাঙ্ক্ষিত অংশ নিয়ে কাজ করা, আর কোনো অংশ নতুন করে তৈরি করা, সংযোজন করা, ডিজাইন করা, সংরক্ষণ করা, এগুলো হচ্ছে কি বায়ো ইনফরমেটিক্স। তো প্রোটিনের সিকোয়েন্স তৈরি মানে প্রোটিনের যে স্ট্রাকচার আছে সেটা নতুনভাবে তৈরি করা হচ্ছে কি বায়ো ইনফরমেটিক্সের মধ্যে পড়ে বা আলোচনার মধ্যে পড়ে। এটা আমরা গত ক্লাস আলোচনা করছিলাম, দেখো তো বুঝতে পারলা কিনা সবাই এতটুকু? আচ্ছা, পরবর্তী কোনটি বায়ো ইনফরমেটিক্সের বৈশিষ্ট্য? স্বল্প ডেটা সংরক্ষণ, জৈবিক ডেটার সমাহার, ন্যানো টেকনোলজির ব্যবহার, প্রযুক্তি নির্ভর নিরাপত্তা। জৈবিক ডেটার সমাহার। এক্সিলেন্ট, জৈবিক ডেটার সমাহার। কারণ কি আমাদের জীবনে যে ডেটাগুলো সেগুলো কি করা হয়, সংরক্ষণ করা হয়, সংযোজন করা হয়, ইটিসিটিসি। থ্যাংক ইউ সো মাচ, উত্তর দেওয়ার জন্য খুশি হলাম। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে এটা যে নিচের কোনটিতে জীববিজ্ঞানের সাথে ডেটাবেস, অ্যালগোরিদম, পরিসংখ্যান ইত্যাদি বিষয়ে সমন্বয় করা হয়েছে? এক্সিলেন্ট, ভেরি গুড। বায়ো ইনফরমেটিক্সের মধ্যে এটা হয়েছে, ভেরি গুড, মাশাআল্লাহ, বুঝতে পারছো। এরপরে দেখো এরপরে বলতেছে জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হলো। জীব সংক্রান্ত ব্যবস্থাপনায় কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হলে সেটা কি বলে? ভেরি গুড, বায়ো ইনফরমেটিক্স, ভেরি গুড, সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ বুঝতে পারার জন্য। পরবর্তী প্রশ্ন, বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারের কোন প্রযুক্তি কাজ করতেছে? জটিল রোগের কারণ আবিষ্কার করতেছে, এটাও বায়ো ইনফরমেটিক্স। এটা কি হবে? বায়ো ইনফরমেটিক্স। ওকে, মোটামুটি প্রায় অনেকটাই পেরেছো। এবার আজকের মতো লাস্ট অফ অল এমসিকিউটা আমরা দেখি। বলতেছে কোনটি ডিএনএ এর নতুন সিকোয়েন্স তৈরির প্রযুক্তিতে ব্যবহৃত হয়? ভেরি গুড, বায়ো ইনফরমেটিক্স। কারণ আমরা জানি আরএনএ সিকোয়েন্স, ডিএনএ সিকোয়েন্স এগুলো কি হয়, বায়ো ইনফরমেটিক্সের মধ্যেই হয়। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 6 নম্বর ক্লাসটা অনেক কম হলো, অনেক শর্ট হলো। এরপর নতুন টপিক আমাদের আসবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটা আমাদের আজকের না, এটা আমাদের ইনশাল্লাহ আগামী লেকচারে আলোচনা ইনশাল্লাহ। সায়েন্সে যারা আসো রাত 9:40 স্পেশাল ক্লাস আছে, 26 বেস থাইকো। তো আজকের মতো আমাদের স্পেশাল 6 নম্বর এমসিকিউ সলভিং ক্লাস এখানেই কমপ্লিট। আর সকল ফ্রেন্ডদেরকে ইনভাইট করো বেশি বেশি ক্লাস করার জন্য। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে এই প্ল্যাটফর্ম সুপার স্পেশাল এমসিকিউ সলভিং ক্লাসে আজকে আমরা আইসিটির প্রথম অধ্যায়ের সুপার স্পেশাল 6 নম্বর লেকচারের পরবর্তী অংশে আছি। গত ক্লাসের 6 নম্বর লেকচারটা আমার কম হয়েছিল, একবারই কম সংখ্যক ক্লাস ছিল। তো এই জন্য আজকে আমরা এই ক্লাসটা 6 নাম্বারের সাথে জুড়ে দিয়ে ইউটিউবে আপলোড করব। তো আমাদের এখনকার নতুন টপিক সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটাও আমরা গত ক্লাসে নিয়েছিলাম, তবে কথা হচ্ছে আমাদের এই অংশটা সেভ হয় নাই, দেখা রেকর্ডটা ডিলিট হয়ে গিয়েছিল। আমি একটু এটা আবার রিপিট করতেছি, বেশিক্ষণ না, জাস্ট একটু রিভিশন হয়ে গেল, তোমরা খেয়াল করো।
তো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম প্রশ্ন হচ্ছে, বিজ্ঞানী মাকসুদুল আলম কোন বিষয়ে গবেষণা করে বিশ্ব দরবারে খ্যাতি অর্জন করেন? এটা আমরা গত ক্লাসে যারা ছিল তারা মোটামুটি জানো, ভুট্টা, ধান, চা আর হচ্ছে পাট। এটা আমরা মোটামুটি জানি। এটা কি হবে? উত্তর হবে পাট। এটা আমরা জানি, গত ক্লাসে আলোচনা করছিলাম। ওকে, মুখস্থ করবা যে মাকসুদুল আলম শুধুমাত্র এই পাট দ্বারা চিন্তা গবেষণা করে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে সারা বিশ্বে খ্যাতি অর্জন করে। এরপরে জিএমও এর পূর্ণরূপ কি? এটা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম, ময়মনসিংহ বোর্ড 24 সালে আসছিল। দেখো তো, এটা গত ক্লাসে যারা ছিল না তোমরা কি কেউ বলতে পারবা? এর মধ্যে ছিল আমাদের সোহান ছিল না, তারপরে শিহাব ছিল মনে হয়, তারপরে হচ্ছে গিয়ে সাইমোনা। চেষ্টা করো বলার জন্য। হ্যাঁ, জিএমও এর পূর্ণরূপ কি হবে? এটা সংজ্ঞামূলকে আসে, এটা খুবই স্পেশাল একটা প্রশ্ন। চেষ্টা করো, আশা করি ইনশাল্লাহ পারবা। হ্যাঁ, তারপরও না পারলে সমস্যা নেই, আমরা মুখস্থ করবো। জিএম এর পূর্ণরূপ হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। গহ নাম্বার উত্তর জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। সোহান একটু রেসপন্স করে বুঝতে পারলা কিনা, মুখস্থ করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা স্পেশাল পূর্ণরূপ, এটা আমার কর্ণেও আসে। আচ্ছা, এরপরে পরবর্তী জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জনককে? এটা আমরা গত ক্লাসে আলোচনা করতেছিলাম, যার কারণে অনেকে বলছিল এটা স্ট্যানলি কোন। আসলে উত্তর হবে পালবার্গ। এটি উত্তর হবে গ, পালবার্গ। ওকে, মুখস্থ করবা জেনেটিক ইঞ্জিনিয়ার জনককে। আচ্ছা, এরপর হচ্ছে উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? উচ্চ ফলনশীল কোনো কিছু তৈরি করতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়, মুখস্থ রাখবা। গত ক্লাসে পড়ছিলাম, আজকে একটু রিভিশন করতেছি ক্লাস রেকর্ডটা সেভ করার জন্য। আচ্ছা, এই পর্যন্ত ছিল আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের আলোচনা। এরপর আমরা যাব ন্যানো টেকনোলজিতে। তো যারা গত ক্লাসে ছিল না, একটু আমাকে জানা বুঝতে পারলা কিনা? সোহান, তারপর হচ্ছে গিয়ে সাইমন, একটু রেসপন্স করে বুঝতে পারলা কিনা, একটু কথা বললো। সোহান, সাইমন, রেসপন্স করো। ওকে, থ্যাংক ইউ। এরপর হচ্ছে পরবর্তী টপিক ন্যানো টেকনোলজি। এটা এখনকার আলোচনা শুরু হচ্ছে। স্মার্ট ঔষধ তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? 2024 সালে আসা প্রশ্ন। স্মার্ট ঔষধ, নতুন ওষুধ তৈরি করব, এটা আমরা ন্যানো টেকনোলজির মাধ্যমে করে থাকি। কারণ কি, নতুন কিছু তৈরি করা হচ্ছে আমাদের সূক্ষ্ম গবেষণা করা, নতুন জিনিস আবিষ্কার করা, গবেষণা করা, চিন্তা ভাবনা করা, এটা হচ্ছে আমাদের কি ন্যানো টেকনোলজির আওতায় পড়ে। আচ্ছা, এরপরে পরবর্তীতে আমাদের একটা স্পেশাল প্রশ্ন ছিল, ট্যানারি শিল্পের বর্জ্যকে দূষণমুক্ত করতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? আমি তোমাদেরকে বলছিলাম গত ক্লাসে, ট্যানারি শিল্প মানে কি? গত ক্লাসে যারা ছিল তারা মোটামুটি জানবা। নাইম জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, গত ক্লাসে যারা ছিল না বলতে পারবা ট্যানারি মানে কি? ট্যানারি শিল্প মানে কি? গত ক্লাসে অনেকেই উত্তর করতে পারেন, আমি প্রশ্ন করছিলাম ট্যানারি শিল্প মানে কি। আচ্ছা, গত ক্লাসে যারা ছিল তারাও বলো তো, মনে আছে কিনা ট্যানারি শিল্প মানে কি? কি বললা হাফসা? এক্সিলেন্ট, চামড়া শিল্প, মনে রাখবা। হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে বলতেছি ট্যানারি শিল্প মানে হচ্ছে চামড়া শিল্প, এই যে পশুর চামড়া দিয়ে আমরা ব্যাগ, জুতা, বেল্ট তৈরি করি না, এটাই আর কি, মনে রাখবা। এই ট্যানারি শিল্পের বজ্রকে দূষণমুক্ত করতে ন্যানো টেকনোলজি কাজ করা হয়, মুখস্থ করবা। এরপরে হচ্ছে স্পেশাল যে প্রশ্ন, টপ ডাউন পদ্ধতিতে কোন জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয়, এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি? আমরা জানি টপ ডাউন মানে হচ্ছে কি ন্যানো টেকনোলজি। টপ ডাউন, ডাউন টপ, এই দুই পদ্ধতিতে কাজ করে। ওয়ালাইকুম সালাম, শাহিদা জয়েন করছো। শাহিদা, তুমি যে জয়েন করছো, তোমার কি আম্মু মোবাইলে জয়েন করছো? এটা আমাকে জানাও শাহিদা। জি স্যার। আচ্ছা, দেখো ঠিক আছে কিনা তোমার মোবাইলে কিরকম ক্লাস করা যায়। আর তোমার প্রবলেমটা আমি ক্লাস শেষে আজকে রাতের মধ্যে সলভ করে দিব বা বুঝা দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওয়েট করো, তারাবি নামাজের পরে যখন পারবো ইনশাল্লাহ। তোমার রাখবা আমাদের এই ন্যানো টেকনোলজি দুই সিস্টেমে হয়, একটা হচ্ছে টপ ডাউন, একটা হচ্ছে কি ডাউন টপ। তো ন্যানো টেকনোলজি দুই সিস্টেমে কাজ করে। আচ্ছা, এর পরবর্তী যে প্রশ্ন সেটা ছিল খুবই ইম্পর্টেন্ট, এটা আমার জ্ঞানমূলকও আসে। ন্যানো বলতে কোনটিকে বোঝায়? গত ক্লাসে অপশন ছাড়া বলছিলা অনেকেই, থ্যাংক ইউ সো মাচ। ন্যানো বলতে বোঝায় কি? শাহিদা মনে ছিল না, 10 টু দি পাওয়ার, অনেকেই বলছিল 10 টু দি পাওয়ার 9, আসলে না, 10 ইনভার্স 9। উত্তরটা হবে ইনভার্স, মাইনাসটা বলতে হবে ইনভার্স, 10 ইনভার্স 9। আচ্ছা, উত্তর হবে খ নাম্বার 10 ইনভার্স 9। সোহান, তারপর হচ্ছে সাইমোনা, নাইম, শাহিদা, রেসপন্স করে বুঝতে পারলা কিনা? ওকে,
এটা আমাদের ইম্পর্টেন্ট। আচ্ছা, এর পরবর্তী 1 ন্যানোমিটার। হ্যাঁ, এটা আমি প্রথম অধ্যায়ে পড়াচ্ছি, প্রথম অধ্যায়ে এমসিকিউ সলভিং করাচ্ছি 9। আচ্ছা, দেখো আমরা সিএল মতো আমি আসলে বেসিক ক্লাস করাই ফেলছি, ক্লাস সবই করেছে, প্রথম অধ্যায় পড়াই ফেলছি, দ্বিতীয় অধ্যায় মোটামুটি পড়াচ্ছি, তৃতীয় অধ্যায় পড়াই ফেলছি। আমি বলি তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়। আচ্ছা, তৃতীয় অধ্যায় পড়াইছি, 4 নম্বর অধ্যায় পড়াচ্ছি বেসিক ক্লাসগুলো, ঈদের পর আবার শুরু হবে ইনশাল্লাহ। আর যে ক্লাসগুলো হয়েছে রেকর্ড দিয়ে দিব, দেখে নিও। আপাতত এমসিকিউ ক্লাস করাচ্ছি, ক করাচ্ছি, এগুলো করো, সমস্যা নেই। যে অধ্যায় থাকুক বার্ষিক পরীক্ষা প্রবলেম নাই, যে ক্লাস নিচ্ছি ক্লাস তো এইচএসসি ফোকাস করে নিচ্ছি, ক্লাসগুলো করার চেষ্টা করবা, ঠিক আছে? আর পার্সোনালি হেল্প লাগে তো আমি তো করাবই, অফলাইনে তো সাপোর্ট দিয়ে পড়াই, সব কিছুই হবে ইনশাল্লাহ। তো 1 ন্যানোমিটার সমান কত মিটার বাচ্চা? এটা আমরা সবাই জানি, অনেকবার বোর্ড পরীক্ষা আসছে। কত মিটারের সমান? 10⁻৯ মিটারের সমান, মনে রাখবা। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন, ন্যানো পার্টিকেলের আকৃতি কত থেকে কত? এটা আমরা কিন্তু জানি, বলো তো কত থেকে কত হবে ন্যানো পার্টিকেল? 1 থেকে 100 ন্যানোমিটার। এক্সিলেন্ট, 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যেই ন্যানো পার্টিকেল কাজ করে, মনে রাখবা। এটা আমরা কত ক্লাসে পড়ছিলাম, মুখস্থ করবা। আচ্ছা, এখন একটা প্রশ্ন আমাদের আসছে, 10 ন্যানোমিটারে কত মিটার হয়? এটা একটা মানে ম্যাথমেটিক্যাল প্রবলেম। এই প্রবলেমটা গত ক্লাসে উত্তর দিয়েছিলাম, আমি উত্তর নিতে চাচ্ছি না। যারা গত ক্লাসে ছিল না তারা একটু চেষ্টা করতে পারো, ক্যালকুলেটর দিয়ে কাজটা করতে হবে। 1 ন্যানোমিটার মানে 10⁻৯, তাহলে 10 ন্যানোমিটার কত হবে? এখানে নাইম আসো, সাইমোনা আসো, সোহান আসো, শাহিদা আসো, তোমরা একটু ক্যালকুলেটর ইউজ করে দেখো কত পাওয়া যায়। 10 ন্যানোমিটারে কত মিটার হয়? একটু চেষ্টা করো, অপশন দেওয়া আছে 4টার মধ্যে যে কোনো একটা হবে। হ্যাঁ বলো সাইমোনা, বলো। 10⁻9। আসলে এটা আসলে 1 বলে না, বলছে 10। 1 ন্যানোমিটার তো হচ্ছে 10⁻৯, তাহলে 10 ন্যানোমিটারে কত হবে? আচ্ছা, সোহান দেখো তো পারো কিনা, চেষ্টা করো, ম্যাথমেটিক্যাল একটা বিষয়টা, আশা করি পারার কথা। শাহিদা তোমার এইখানে কি স্ক্রিন ঠিক আছে না সবুজ হয়ে গেছে? শাহিদা, ঠিক আছে স্যার। আচ্ছা শাহিদা তুমি দেখো তো উত্তরটা কত পাওয়া যায় বলো তো। এতক্ষণ এক্সিলেন্ট, 10⁻8, ভেরি গুড। এতক্ষণ তো লাগার কথা ছিল না বাচ্চারা। তোমরা দেখো 1 ন্যানোমিটারে যদি 10⁻9 হয় তাহলে 10-এ কত হবে? 10 দিয়ে গুণ করলে তো হয়ে যায়। পোলাপাইন খুব সিম্পল ক্যালকুলেশন, প্রথমে লিখবা 1 ন্যানোমিটার মানে 10⁻9, E⁻9 সমান চাপ দিলে 10⁻9, তাহলে 10 বলছে 10 ন্যানোমিটার, তাহলে 10 দিয়ে গুণ করলে হয়ে যাবে 10⁻8। এবার বুঝতে পারছো? এইভাবে ক্যালকুলেশন শিখতে হবে তোমাদের এমসিকিউ প্রবলেমগুলো। সবাইকে বুঝতে পারছো? রেসপন্স করো। ইয়েস স্যার। ওকে, জি স্যার। যদি 100 বলতো, আচ্ছা 9 কিছু বলতেছো বলো। ক্যালকুলেটর কাছে নষ্ট হয়। ও আচ্ছা, তোমার কি এই ক্যালকুলেটর ইএস নাকি এমএস কোনটা? জি স্যার, সার্টিফিকেট। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ক্যালকুলেটর ঠিক করার চেষ্টা করো, ব্যাটারি লাগালেই চেঞ্জ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে আর কি। আচ্ছা এবার দেখো বাচ্চারা, ওকে, ন্যানো প্রযুক্তি কয়টি পদ্ধতিতে ব্যবহৃত হয়? 2, 3, 4, 5 বলো তো কে কি হবে? কয় প্রযুক্তি মানে কয়টি পদ্ধতিতে কাজ করে? স্যার দুটি। এক্সিলেন্ট, 2টি, ভেরি গুড নাইম। একটা হচ্ছে টপ টু ডাউন, আরেকটা হচ্ছে কি ডাউন টু টপ। আমরা কিন্তু বেসিকেও পড়ছিলাম টপ টু ডাউন, ডাউন টু টপ, এই 2 প্রকার পদ্ধতিতে ন্যানো প্রযুক্তি কাজ করে। আচ্ছা এর পরবর্তী প্রশ্ন, আমরা বেশিক্ষণ সময় নিয়ে বোন, এগুলো গত ক্লাস আলোচনা করছিলাম, আজকে আলোচনা করতেছি, ক্লাস রেকর্ড সেভ হয় না, এই জন্য একটু কষ্ট করো। টপ ডাউন পদ্ধতি ব্যবহৃত হয় কোনটিতে? এটা আমরা জানি, ন্যানো টেকনোলজিতে ব্যবহৃত হয়। ওকে, উত্তর গহ। এরপর হচ্ছে পরবর্তী প্রশ্ন আমাদের, পরবর্তী প্রশ্ন হচ্ছে এই যে মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টকে কি বলে? মলিকুলার, মলিকুলার মানে খুবই ক্ষুদ্র অতি ক্ষুদ্র বিষয়, ন্যানো টেকনোলজি, মনে রাখবা, ঠিক আছে? মলিকুলার মানে কি খুবই ক্ষুদ্র জিনিস। আচ্ছা এরপর হচ্ছে পরবর্তী, আচ্ছা বাকিরা বুঝতে পারছো? একটু রেসপন্স করো, বাকিরা যারা আসো গত ক্লাস যারা ছিল না রেসপন্স করো, বুঝতেছ?
Yes, sir. আচ্ছা, জি স্যার। এরপরে দেখো বলতেছে আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণ প্রযুক্তি কোনটি? আচ্ছা, এখানে জয়েন করছো মম্বি, নাম জানি কি, নাইম তো আসছো, নাইমের ফ্রেন্ড কি শিহাব আলী? জি স্যার না। ও শিহাব, তুমি এইচএসসি কত ব্যাচ বলো তো? এইচএসসি 25। ও 25। ওই যে আমার ওই যে গ্রুপে যে ছিল হোয়াটসঅ্যাপ, তুমি সেই শিহাব নাকি? জি স্যার আমি ওই সিহাব। তো তোমার প্রোফাইল চেঞ্জ কেন? একটা ছবি ছিল না তোমার? স্যার ছবি তো আছে স্যার। তোমার এই যে প্রোফাইলে ছবি তো নাই, যে ছবি ছাড়া এমডি শিহাব আলী লেখা। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। দেখো এবার নেক্সট, আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন নিয়ন্ত্রণ প্রযুক্তি কোনটি? এই যে আণবিক, পারমাণবিক, এগুলো হচ্ছে ক্ষুদ্রতি ক্ষুদ্র বিষয়, তো এই সকল বিষয়ে ন্যানো টেকনোলজি কাজ করে। গুড, মনে রাখবা। এবার হচ্ছে এই প্রশ্নটা, ন্যানো অবজেক্ট তৈরি করা হয় কোথা থেকে? ন্যানো অবজেক্ট তৈরি করা হয় কোথা থেকে? কি বললা? স্যার আমি নাইম। হ্যাঁ বলো বলো, নাইন বলো, কোনটা? স্যার এটা প্রোগ্রামিং ধারা। না না, প্রোগ্রামিং ধারণা, মলিকুলার কম্পোনেন্ট থেকে। হ্যাঁ, আসলে প্রোগ্রামিং তো হচ্ছে আমাদের একটা প্রসেস যেটা আমাদের কম্পিউটারের মধ্যে কাজ করে। তো আমাদের ন্যানো অবজেক্ট তৈরি হয় মলিকুলার কম্পোনেন্ট থেকে। মলিকুলার মানে ক্ষুদ্রতি ক্ষুদ্র কম্পোনেন্ট থেকে এটা তৈরি হয়, মনে রাখবে এটা। হ্যাঁ, প্রোগ্রামিং হচ্ছে একটা সিস্টেম, এটা আসলে ওই ন্যানো টেকনোলজির মধ্যে না, এটা এর বাহিরে, মনে রাখবা। তো সবাই কি বুঝতে পারছো? উত্তরটা আমাকে জানো, রেসপন্স করো, কথা বলো। জি স্যার। আচ্ছা, এর পরবর্তী, সানস্ক্রিন ও ময়েশ্চারাইজার তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? ন্যানো টেকনোলজি। দেখছো, এই যে আমরা পন্স সুনু দেই, তারপর হচ্ছে আটা ময়দা মাখি শরীরের মধ্যে, আটা ময়দা না অবশ্য, কিছু মনে করো না, তো এগুলো হচ্ছে কি আমাদের ন্যানো টেকনোলজির বিষয়, মনে রাখবা। বুঝতেছো? একটু কথা বলো, রেসপন্স করো, বুঝতেছো কিনা? জি স্যার। আচ্ছা, জি স্যার। এরপর হচ্ছে খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভেতর প্রলেপ করার প্রযুক্তি, মনে রাখবে, একটা প্যাকেটের ভেতর প্রলেপ থাকে, সে প্রলেপ প্রযুক্তি হচ্ছে কি ন্যানো টেকনোলজি। ওকে, আচ্ছা, এরপরে সর্বশেষ আমাদের যে প্রশ্ন, এটা হচ্ছে খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং ও প্রলেপ তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? একটু আগে পড়ছিলাম, প্রলেপ প্রযুক্তি হচ্ছে ন্যানো টেকনোলজি, এখানে সেটাই হবে। ওকে, তো এইটাই হচ্ছে আমাদের এই ন্যানোটেকনোলজির সর্বশেষ অংশ। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী টাইপে, সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের নৈতিকতা। এই টপিক থেকে আমরা এমসিগুলো প্রবলেমগুলো সলভ করব। সাইমা জয়েন করছো, ফাতেমা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবার চলো নেক্সট পরবর্তী যাই। নতুন এমসিকিউ সবার জন্যই শুরু হচ্ছে, নতুন আলোচনা। কম্পিউটার ইথিক্স এর নির্দেশনা কয়টি? সিলেট বোর্ড 19-এ আসছিল, কুমিল্লা বোর্ড 17-তে আসছিল। 8, 10, 12, 14। কম্পিউটার ইথিক্স এর নির্দেশনা কয়টি? 10টি মনে হয়। আচ্ছা, 10টি বলতেছো, বাকিরা কেউ কিছু বলবা? চেষ্টা করো। কম্পিউটার ইথিক্স এর নির্দেশনা কয়টি? স্যার 10টি নয়। আচ্ছা, 8 আর 10টি বলতেছো, দেখি উত্তর কত আসে। এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। উত্তর 10টি। হ্যাঁ, মনে রাখবা, কম্পিউটার ইথিক্স এর নির্দেশনা হচ্ছে 10টি। ওকে, এটা মুখস্থ করবা। হ্যাঁ, এটা আমার একটা নির্দেশনা, ইথিক্স, এটা মুখস্থ করবা। সবসময় তো আসলে আমাদের টেকনিক দিয়ে কাজ করা যায় না, কিছু কিছু মুখস্থ রাখতে হয়। ওকে, এইবার চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। নেট ভিত্তিক অন্যের তথ্যকে নিজের নামে চালিয়ে দেওয়াকে কি বলে? এই যে আমরা কিন্তু গত ক্লাসে এটা আলোচনা করছিলাম, দেখি কে কে পারো। হ্যাকিং স্যার। স্যার হ্যাকিং। হ্যাকিং, নেট, স্যার দেখা যাচ্ছে না। আচ্ছা আমি, স্যার ভালো করে দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আমি ওয়েট করতে বলি, একটু ওয়েট করো, একটু ওয়েট করো, দেখা যাবে, কিছুক্ষণ পরে দেখা যাবে ইনশাল্লাহ। নেট ভিত্তিক অন্যের তথ্যকে নিজের নামে চালিয়ে দেওয়া, কোনো কিছু নিজের নামে চালিয়ে দেওয়াকে কি বলে? হ্যাকিং, ফিশিং, স্কিমিং, প্লেজিয়ারিজম। স্যার হ্যাকিং। থ্যাংক ইউ, হ্যাকিং বলছো। বাকিরা তাড়াতাড়ি বলো কোনটা হবে। হ্যাকিং। হ্যাকিং, আচ্ছা থ্যাংক ইউ সাইমন। হ্যাকিং। হ্যাকিং। গত ক্লাসে যারা ছিল, হাফসা বলো কি হবে? হাফসা, স্যার বলছি তো হ্যাকিং। তোমাদের দিব মায়ের এক একজন।
গত ক্লাসে আমি এটাই পড়াইছিলাম, প্লেজিয়ারিজম। তোমাদের পড়াইছিলাম না যে কারো একটা লেখা কোনো তথ্য, কোনো গল্প, উপন্যাস নিজের নামে চালিয়ে দেওয়া হচ্ছে প্লেজিয়ারিজম। হ্যাকিং তো মানে চুরি করা। এখানে তো আসলে চুরি করা বিষয়টা উল্লেখ করতেছেন, এখানে আর কি নিজের নামে চালিয়ে দেওয়া বোঝাচ্ছে। এটা গত ক্লাসে পড়াইছি, বুঝাইলাম, সব ভুলে গেছে। থ্যাংক ইউ মুশফিক, জয়েন করছো। পোলাপাইন তোমাদের কি পড়াই তোমরা কি মনে রাখো? হ্যাঁ, তোমাদের মাটিতে মন চাইতেছে, দাঁড়াও। আমি গত ক্লাসে যে পড়াইছিলাম, দাঁড়া আমি একটু দেখি কই পড়াইছিলাম প্লেজিয়ারিজম পড়াইছিলাম তো এক জায়গাতে, অবেটে দেখি খালি পাই কিনা। প্লেজিয়ারিজম কই ছিল পড়াইছিলাম একটা জায়গাতে, এখন ওটা আমি খুঁজে পেতেছি না। যাই হোক, এর আগের ক্লাসে তোমাদের বলছিলাম এই বিষয়টা খেয়াল রাখবা, এটা যাতে ভুলা না যাও। অনেক আগেই পড়াইছিলাম, দেখি পাই কিনা। এদিকেই মনে হয়েছিল নাকি, যাই হোক ছিল এক জায়গাতে, কিন্তু এখন আমি পাচ্ছি না, দেরি করে লাভ নাই। যাই হোক, তো আমি পড়াইছিলাম, দেখো মনে পড়ি কিনা, যে আমাদের কোনো কিছুর আবিষ্কারক যে, তার জিনিসটা তুমি হুবহু নকল করছো, কপি করছো এবং নিজের নামে চালা দিছো মার্কেটে, সেটা কিন্তু আমাদের প্লেজিয়ারিজম হবে। এটা মুখস্থ রাখবা। হ্যাঁ, হ্যাকিং মানে চুরি করা, একবার নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসা। আর এটা কিন্তু আসলে নামটা নকল করে দেওয়া, নিজের নামে চালিয়ে দেওয়া, এটা হচ্ছে প্লেজিয়ারিজম। এবার মনে পড়তেছে গত ক্লাসে যারা ছিল, এটা আমাকে জানাও, মনে পড়তেছে এবার? হ্যাঁ স্যার। ওকে, তো এটা খেয়াল রাখবা। হ্যাঁ, ভুলে গেলে চলবে না। হ্যাকিং মানে চুরি করা সম্পূর্ণ। হ্যাঁ, দেখো লিখছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো লেখা, সাহিত্যকর্ম, গবেষণাপত্র, সম্পাদন কর্ম ইত্যাদি হুবহু নকল করা বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করা হচ্ছে প্লেজিয়ারিজম। সঠিক সূত্র উল্লেখ ছাড়া কোনো কিছু রেফারেন্স হিসেবে ব্যবহারও বেআইনি কাজ তথা প্লেজিয়ারিজমের আওতায় পড়ে। অর্থাৎ কোনো একটা লেখকের বই বা কোনো একটা মানুষের তৈরি করা একটা উপন্যাস বা কোনো একটা আবিষ্কার তুমি নিজের নামে চালা দিছো, এটা হচ্ছে কি প্লেজিয়ারিজম। মনে রাখবা। ক্লাসের সবাই বুঝতে পারছো? এটা আমাকে জানাও, রেসপন্স করো। বুঝতে পারছো? আচ্ছা, অনুমতি ছাড়া কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করাকে কি বলে? সফটওয়্যার পাইরেসি, ন্যানো টেকনোলজি, হ্যাকিং, প্লেজিয়ারিজম। আচ্ছা, এক্সিলেন্ট, হ্যাকিং, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। হ্যাকিং সুন্দর হয়েছে। আচ্ছা, তো এখন মোটামুটি বুঝতে পারছো কি? যতটুকু দেখতেছো সবাই এটা আমাকে জানাও। আচ্ছা, এরপরে নেক্সট পরবর্তী অংশ, এখানে বলতেছে হ্যাকার বলা হয় কাদেরকে? সিলেট বোর্ড 16 সালের একটা প্রশ্ন। যারা পণ্য বাজারজাত করে, যারা সংবাদপত্র বাজারজাত করে, যারা ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার অবৈধভাবে প্রবেশ করে, যারা ইন্টারনেট ব্যবহার করে। বলো কারা? এক্সিলেন্ট, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, গ নাম্বার, যারা অবৈধভাবে কি করে? প্রবেশ করে কম্পিউটারের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ। বাকিরা বুঝতে পারছো? রেসপন্স করো একটু, বাকিরা কথা বলো। আচ্ছা, ওকে, এরপরে যাচ্ছি নেক্সট পরবর্তী। এটা আমাদের মোটামুটি শেষ। এখন আমরা বহুপদী কিছু প্রশ্নে যাই। এখানে উত্তর একাধিক গ্রহণযোগ্য। বহুপদী, বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। কৃত্রিম বুদ্ধিমত্তার আওতাধীন ক্ষেত্র কোনটি? মেশিন লার্নিং, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। কৃত্রিম বুদ্ধিমত্তার আওতাধীন ক্ষেত্র কোনটি? এআই প্রযুক্তির আওতার মধ্যে কারা কারা আছে? মেশিন লার্নিং, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। উত্তরটা এখানে আমাদের 1, 2, 3 সবগুলাই হবে। অর্থাৎ এআই প্রযুক্তির মধ্যে এগুলো সবই কাজ করে। আমার মনে হয় অনেকে নেট সমস্যার কারণে জয়েন করতে পারতেছো না, আবার কষ্ট হচ্ছে। ফাতেমা জয়েন করছো, আবার কষ্ট করে। নাইম জয়েন করছো, তারপর শিহাব আলী, তাসফিয়া জয়েন করছো, থ্যাংক ইউ। ওকে, কষ্ট করছো, থ্যাংক ইউ, খুশি হলাম। আচ্ছা, এরপরে পরবর্তী
মুখস্থ করবা। এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে আমাদের যে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে কোথায় কোথায় কী কী কাজ করে। আচ্ছা, এবার দেখো পরবর্তী। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রগুলো হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, স্প্রেডশিট প্রসেসিং, স্পিচ প্রসেসিং। আমার অপশন এখানে দেওয়া আছে কয়েকটা, দেখি কোনটা হইতে পারে। 1 2 1 3 2 3 1 2 3। সবগুলো উত্তরটা বলতেছে এখানে খ নাম্বার 1 আর 3। এটা হচ্ছে ন্যাচারালিস। স্যার খ খ হ্যাঁ, খ নাম্বার বলতেছে। স্প্রেডশিট প্রসেসিং এটা আসলে নাই, স্পিচ প্রসেসিং আছে, স্প্রেডশিট প্রসেসিং নাই। স্প্রেডশিট মানে হচ্ছে এক্সেলের কাজ, এটা না। তো এই যে লেখা আছে আর কি কোথায় কোথায় ব্যবহার হয়, এটা মুখস্থ করবা। আচ্ছা, এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন, এআই এর ক্ষেত্রগুলো হলো মেশিন লার্নিং, রোবোটিক্স, ওয়ার্ড প্রসেসিং। কোনটি সঠিক? 1 2 তিনটা। 1 2 1 3 2 3 1 2 3। বলো তো বাকি, বলো তো কি হতে পারে। ক নাম্বার স্যার? 1 2। এক্সিলেন্ট, ক নাম্বার হবে 1 আর 2। মেশিন লার্নিং, রোবোটিক্স, ওয়ার্ড প্রসেসিং নয়। হ্যাঁ, মনে রাখবা কষ্ট করে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ক্ষেত্র হচ্ছে কৃষি, ই কমার্স, যুদ্ধক্ষেত্র। বলো তো এখানে কোথায় হইতে পারে, কি কি হইতে পারে? 2 আর 3। কৃষিতে এআই প্রযুক্তি ব্যবহার করা যায় না, ই কমার্সে ব্যবহার করা যায় না, যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা যায় না, সব জায়গায় ব্যবহার করা যায়। সবগুলোই হবে, তিনটাই হবে। হ্যাঁ, বাকিরা বুঝতেছো? রেসপন্স করো, বাকিরা কথা বলো। বুঝতেছো? রেসপন্স করো। জি স্যার, বুঝতেছি স্যার। এরপরে পরবর্তী, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে যে সকল প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়, ম্যাটল্যাব, SHRDLU, CSS। আমরা মোটামুটি জানি 1 আর 2 ম্যাটল্যাব আর হচ্ছে SHRDLU। এটা আসলে বেসিক, আমাদের বই থেকে পড়লে পারা যাবে। তো মোটামুটি 99টা কমপ্লিট। এবং আমাদের আজকে সর্বশেষ একটা আমরা আলোচনা করি 100 নম্বর। সেটা হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর সুবিধা ভোগ করবে কারা? বলো তো দেখি কারা পারবে। প্রতিরক্ষা বাহিনী, অনলাইন ব্যাংকিং, টেলিমেডিসিন। 1 2 3 1 2 3। স্যাটেলাইট। এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। 1 2 3, কারণ সবাই ব্যবহার করতে পারবে। এই পর্যন্ত স্পেশাল 6 নম্বর ক্লাসের সর্বশেষ অংশ আমাদের ছিল।